সপ্তম শ্রেণীর প্রথম কবিতা ছন্দে শুধু কান রাখো নিয়ে আজ আমি আলোচনা করব। তবে কবিতাটি আলোচনার আগে কবি অজিত দত্ত সম্পর্কে কিছু আলোচনা আমরা দেখে নেব। তোমাদের এই পাঠ্য বইয়ে অজিত দত্ত সম্পর্কে কিছু কথা রয়েছে। দেখো, অজিত দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1907 সালে ঢাকার বিক্রমপুরে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকা। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুসুমের মাস, পাতালকন্যা, নষ্টছাদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি। এখানে অজিত দত্ত সম্পর্কে যে ছোট্ট একটি আলোচনা রয়েছে, এই আলোচনাটুকু তোমরা ভালো করে পড়ে মনে রাখবে, কারণ এই আলোচনা থেকেই নানা ধরনের এক কথার প্রশ্ন আসতে পারে। তাহলে অজিত দত্ত জন্মগ্রহণ করেছেন কোথায়? ঢাকার বিক্রমপুরে। বিক্রমপুর একটি জায়গা। এবং 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি হচ্ছেন অজিত দত্ত। বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই, অর্থাৎ অজিত দত্তের যখন অনেক অল্প বয়স, তিনি যুবক ছিলেন, সেই বয়সেই, সেই সময় থেকেই কিন্তু তিনি এই প্রগতি পত্রিকার সম্পাদনা করে আসছেন। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখকও কিন্তু এই অজিত দত্ত। তিনি এই কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। যখন থেকে কবিতা পত্রিকার সম্পাদনা করা হয় বা কবিতা পত্রিকার সূচনা হয়, তখন থেকে কিন্তু এই অজিত দত্ত তার সঙ্গে যুক্ত ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুসুমের মাস, পাতালকন্যা, নষ্টছাদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা। অর্থাৎ যদি বলা হয় যে অজিত দত্তের 2-3টি কাব্যগ্রন্থের নাম বলো, তোমরা কিন্তু এখান থেকে যে কোনো কাব্যগ্রন্থের নাম বলতে পারবে। এবার চলে আসি কবিতায়। দেখো, কবিতার নাম হচ্ছে ছন্দে শুধু কান রাখো। ছন্দে, এখানে শুধু কান রাখো এই শব্দটার অর্থ আমরা বুঝতে পারছি যে আমাদের কান পেতে থাকতে হবে, কিন্তু কোথায়? ছন্দে। এখানে ছন্দ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? ছন্দ কত রকমের হয়? কিসের ছন্দ? ছন্দ শব্দটির উল্লেখ কবি করেছেন কেন? আমরা জানি যে এই পৃথিবীর যত কিছু জিনিস, বস্তু বা দ্রব্য, যাই কিছু থাকুক না কেন, সমস্ত কিছুর কিন্তু একটা তাল, একটা লয়, একটা সিস্টেম, একটা ছন্দ, একটা আওয়াজ রয়েছে, তাই তো? আমরা কিন্তু কখনো বলতে পারবো না যে বিশ্বব্রহ্মাণ্ডের কোনো কিছুরই ছন্দ নেই। এক কথায় বলতে গেলে যে সমগ্র পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তুর মধ্যেও কিন্তু একটা ছন্দ আছে। আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড, আমাদের বিশ্ব প্রকৃতি, আমাদের এই বিশ্বভুবন একটা ছন্দের মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত চলে আসছে। যেগুলোর আমরা কানে আওয়াজ পাই, সেগুলো বুঝতে পারি যে এই জিনিসগুলোর আওয়াজ আছে, কিন্তু অনেক কিছুরই আমরা আওয়াজ বুঝতে পারি না। সেগুলো ছোট হলেও কিন্তু সেগুলোর আওয়াজ আছে, যদি সেগুলো আমরা মন দিয়ে দেখি। এবার কবিতায় আসি। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো। মন্দ কথায় মন দিও না। মন্দ মানে কি? মন্দ কথা শব্দের অর্থ হচ্ছে যেটি খারাপ, যেটি যেটি বাজে, যেটি আমাদের বিপদগ্রস্ত করতে পারে, যেগুলো আমাদের সামনে সমস্যার সৃষ্টি করতে পারে, সেই সমস্ত বাজে কথায় বা বাজে শব্দে কিন্তু কখনোই মন দেবে না। সেই সমস্ত বাজে জিনিসে কখনো যেন আমাদের মাথা, বিবেক, চিন্তাভাবনায় সেদিকে না যায়। ছন্দে শুধু কান রাখো। তাহলে কি বলতে চাইছেন কবি? কবি অজিত দত্ত বলতে চাইছেন যে খারাপ জিনিসের প্রতি মন না দিয়ে কোনো জিনিসের যে ছন্দ, যে তাল, লয়, সুর, সেদিকে মনটা দাও, সেদিকে কানটা দাও। দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। এটা কিন্তু শুধুমাত্র একটা কবিতার লাইন নয়, এটা একটা অর্থপূর্ণ, তাৎপর্যপূর্ণ কিন্তু বাক্য। কীরকম? যে দ্বন্দ্ব শব্দের অর্থ হচ্ছে ঝগড়া, মারামারি, অশান্তি, এগুলো ভুলে, এগুলো সমস্ত কিছু যদি আমরা মন থেকে দূরে করে দিই, সরিয়ে দিই, তাহলে আমরা কিসে মন দেব? ছন্দের। অর্থাৎ যদি ঝগড়াঝাটির মধ্যে, যদি ঝগড়াঝাটিগুলো যদি আমরা এগুলো থেকে যদি আমরা দূরে থাকতে না পারি, তাহলে কিন্তু ছন্দ শুনতে পারবো না, অর্থাৎ একটা সিস্টেমেটিক আবহাওয়ার মধ্যে আমরা যেতে পারবো না।
ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জোছনাতে। ঝড় বাদল, এই তোমাদের একটু আগে বললাম যে পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে একটা ছন্দ আছে, একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, একটা তাল আছে, একটা সুর আছে, লয় আছে, যেগুলো ধরে কিন্তু বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিস একটা গতিময়তার দিকে এগিয়ে যাচ্ছে। সমস্ত কিছু কিন্তু নিয়ম মাফিক হচ্ছে। ঝড় বাদলে, এই যে গরমে গ্রীষ্মকালে বিকালের দিকে বা দুপুরের দিকে যে প্রচণ্ড ঝড় হয়, বৃষ্টি হয়, বাদল মানে বাদলা আবহাওয়া, মেঘলা আবহাওয়া, সেগুলোর মধ্যেও কিন্তু একটা ছন্দ আছে, সেগুলো কিন্তু একটা নিয়ম মেনটেন করে হয়। ছন্দ আছে জোছনাতে। জোছনা শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না। তো এই রাত্রিবেলায় যখন চাঁদের আলো আমরা দেখতে পাই, সেই সময়টাকে আমরা বলি জ্যোৎস্না, অর্থাৎ চাঁদের আলোই চারিদিকে সুধাময় হয়ে ওঠে। চন্দ্র আলোকিত রাতকে কিন্তু আমরা জ্যোৎস্না বলে থাকি। সেই জ্যোৎস্নাতেও কিন্তু এক ধরনের ছন্দ আছে। যদি এই ছন্দগুলো আমরা শুনতে পাবো যখনই আমরা মন দেব সেদিকে, আমাদের মন, আমাদের অন্তর, আমাদের বুদ্ধি সমস্তটাই কিন্তু এই প্রাকৃতিক যে সৌন্দর্যগুলি আছে সেগুলোতে দিতে পারবো। দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ঢাকে ঘোর রাতে। দিন দুপুরে পাখির ডাক, দিনে দুপুরে যে পাখির ডাক আছে সেই পাখির ডাকেও কিন্তু এক প্রকারের ছন্দ আছে, একটা আওয়াজ আছে। পাখিরা যে ডাকে, সে ডাকের মধ্যেও কিন্তু একটা সুর রয়েছে, যদি সেগুলো আমরা মন দিয়ে শুনি তাহলে বুঝতে পারবো। ঝিঝির ঢাকে ঘোর রাতে, তোমরা রাত্রেবেলায় অনেকেই দেখবে, মন দিয়ে শুনতে পাবে, বুঝতে পারবে যে গভীর অন্ধকারে যখন চারিদিকটা নিস্তব্ধ, নিশ্চুপ, নির্জন হয়ে যায়, সে সময়ে ঝিঝি পাখি ডাকে। তোমরা নিশ্চয়ই ঝিঝি পাখির ডাক শুনেছ, আওয়াজ হয়, কিন্তু যদি সেখানে আমাদের দ্বন্দ্ব লাগে, কোলাহল হয়, চিৎকার হয়, তাহলে কিন্তু আমরা ঝিঝি পাখির ডাক কিংবা ঝড় বাদলের আওয়াজ কোনোটাই শুনতে পাবো না, কোনোটাই কিন্তু বুঝতে পারবো না। কবি আমাদের বলছেন, এই কবিতাটার মধ্যে দিয়ে কবি একটাই আমাদের শিক্ষা দিতে চেয়েছেন, যে চারিদিকে মানুষের সাথে মানুষের এই যে কোলাহল, এই যে চিৎকার চেঁচামেচি, ঝগড়া, দ্বন্দ্ব, অশান্তি, এগুলো কিন্তু ভুলে যেতে হবে। তবেই আমরা প্রকৃতির সুধারস পান করতে পারবো, তবে আমাদের চারিদিকে যে প্রকৃতির অপার সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করতে পারবো। এবং সেই সৌন্দর্য উপভোগ করার রাস্তা একটাই, মানুষে মানুষে বিভেদ ভুলে যেতে হবে, মানুষে মানুষের ঝগড়া কোন্দল ভুলে যেতে হবে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। নদীর স্রোতের ছন্দ, নদীর স্রোতেরও কিন্তু একটা ছন্দ আছে। আমরা যদি মন দিয়ে শুনি, কান পেতে শুনি, তাহলে বুঝতে পারবো যে নদীতে যে স্রোত বয়, সে স্রোতেও কিন্তু একটা সুন্দর একটা আওয়াজ আছে, একটা ছন্দ আছে, ঢেউয়ের আওয়াজ। সে আওয়াজটাও কিন্তু আমরা মনের মাঝে শুনতে পাবো, আমাদের অন্তরের মধ্যে শুনতে পাবো। দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। কবি এখানে সেই নদীর স্রোতের ছন্দকে একটা ছড়ার সঙ্গে তুলনা করেছেন। আমরা যখন একটা ছড়া বলি, তখন সেই ছড়ার মধ্যে একটা মিল থাকে, একটা অন্তমিল, যে ছড়াটা গতিময়তা থাকে, গতির দিকে এগিয়ে যায়। ঠিক তেমনই সেই নদীর স্রোতকেও একটা ছড়ার সঙ্গে কবি তুলনা করেছেন, যেটি গতির সঙ্গে অনবরত চলে আসছে। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি। ঠিকই তো, আমাদের যে মোটর গাড়িগুলো থাকে, যেমন 2 চাকার, 3 চাকার, মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহন, সেগুলোতেও কিন্তু এক রকমের ছন্দ অর্থাৎ আওয়াজ আসে। ছন্দে চলে রেলগাড়ি। এই পৃথিবীতে কিন্তু সব কিছুই একটা নিয়ম মাফিক হয়, একটা নিয়ম মেনটেন করে হয়, কোনো কিছু কিন্তু নিয়ম বিরুদ্ধ নয়। জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পাড়ি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রি দিন। তাহলে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা যে চলছে, নৌকো জাহাজ যে নদীর ওপর, জলের ওপর দিয়ে চলছে, সেই নৌকো জাহাজ চলার মধ্যে দিয়েও কিন্তু একটা নিয়ম কাজ করছে। একটা জিনিস ভেবে দেখো, যে পৃথিবীর যে সমস্ত জিনিস রয়েছে বা দ্রব্য বা বস্তু রয়েছে বা যানবাহন, যে কোনো জিনিসের কথাই আমরা বলি না কেন, সব কিছু যদি নিজেদের মধ্যে একটা ছন্দ মেনে না হতো, একটা নিয়ম মেনে না হতো, তাহলে কিন্তু সমস্ত কিছু ওলটপালট হয়ে যেত। তাই কি হয়? তা হয় না। তা হয় না এই কারণেই হয় না যে সব কিছুই কিন্তু একটা নির্দিষ্ট গতিতে হচ্ছে।
ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধা রাত্রিদিন। তাই তো, ঘড়ির কাঁটা কিন্তু নিজস্ব ছন্দে নিজস্ব গতিতে ঘুরে যাচ্ছে। কখনো এরকম হয় না যে কখনো কোনো ঘন্টার কাঁটা বা মিনিট বা সেকেন্ডের কাঁটা বিপরীতে চলছে বা কিছুক্ষণের জন্য থেমে যাচ্ছে, তা কিন্তু হয় না, কারণ সময়ের গতি কারোর জন্য থেমে থাকে না। ছন্দে বাঁধা রাত্রিদিন, যেমন রাত্রি আসার পর ঠিক নিয়ম মেনে দিন আসে, দিন আসার পর ঠিক নিয়ম মেনে রাত আসে, ঠিক সেই রকমভাবেই কিন্তু একটা ছন্দের মধ্য দিয়ে, একটা তালের মধ্য দিয়ে রাত দিন পার হচ্ছে। কান পেতে যা শুনতে পাবে, কিচ্ছুটি নয় ছন্দহীন, সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দস্বরের সংকেতে। দেখো, কান পেতে যা শুনতে পারে, কিচ্ছুটি নয় ছন্দহীন। আমি বললাম একটু আগে তোমাদের যে আমরা যদি মন দিয়ে কান পেতে সমস্তটা শুনি, তাহলে দেখতে পাবো যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু সেটাও কিন্তু ছন্দহীন নয়, সেটাও কিন্তু সিস্টেমের বিরুদ্ধে নয়। সমস্ত কিছুর মধ্যে একটা তাক রয়েছে, সমস্ত কিছু একটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট গতিতে তার নিজের দিকে এগিয়ে যাচ্ছে। সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দস্বরের সংকেতে। সমস্ত ছন্দ, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর একটা আওয়াজ যারা কান পেতে মন পেতে শুনবে, যারা নিজেদের অন্তর দিয়ে অনুভব করবে, নিজেদের মন দিয়ে, নিজেদের বিবেক দিয়ে, নিজেদের মস্তিষ্ক দিয়ে অনুভব করবে, উপভোগ করবে, তারাই কিন্তু বুঝতে পারবে এই পৃথিবীটা, এই ভুবনটার কিন্তু ছন্দ সুরের একটা সংকেত রয়েছে, ছন্দের একটা সুরের একটা মিশ্রণ রয়েছে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্যময়, কান্না দিলে ছন্দ যেন পদ্য লেখা সহজ নয়। মনের মাঝে জমবে মজা, মনের মাঝে এত জমা হবে, কি জমা হবে? মজা, আনন্দ, সুখ, যেগুলো আমরা কিভাবে পাবো? প্রকৃতির বিভিন্ন জিনিসের মধ্যে, প্রকৃতির বিভিন্ন বস্তুর মধ্যে আমরা পাবো। যেগুলোকে আমাদের নির্জীব মনে হয়, যেগুলোকে আমাদের নিষ্প্রাণ মনে হয়, সেগুলোর মধ্যেও কিন্তু ছন্দ লুকিয়ে আছে। তাহলে আমাদের জীবনটা কীরকম হয়ে উঠবে? পদ্যময়, অর্থাৎ গদ্যময়, পদ্যময়, কবিতার মতো সুন্দর, কবিতার মতো লয়যুক্ত, তালযুক্ত, সুরযুক্ত হয়ে উঠবে। যে জীবনটা আমাদের এত সুন্দর হয়ে উঠবে যে জীবনের সামনে কোনো রকম বিপদ আর থাকবে না। কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। ঠিকই তো, আমরা যখন কোনো ছড়া বা পদ্য লিখি তখন দেখবে সেই লেখাগুলোর মধ্যে একটা ছন্দ থাকে, প্রত্যেকটা লাইনের শেষ শব্দগুলোর মধ্যে একটা মিল থাকে। সেভাবেই তো কবিরা কবিতা লেখেন, যে মিল, অন্তমিল রেখে সমস্ত লাইনের মধ্যে একটা তাল থাকে, সমস্ত লাইনের সঙ্গে একটা শব্দের সঙ্গে একটা শব্দের ছন্দ মিলিয়ে থাকে। তো আমরা যদি কান দিয়ে আমরা জগত জীবনের এই সুন্দর সুন্দর জিনিসগুলো শব্দ না শুনি, তাহলে কিন্তু পদ্য আমরা কখনো লিখতে পারবো না। যারা ধরো কবি সাহিত্যিক হন, তারা কিন্তু প্রকৃতিকে সুন্দরভাবে উপভোগ করেন, প্রকৃতির সমস্ত কিছুর মধ্যে নিজেকে ডুবিয়ে দেন, আত্মস্থ করেন, যার জন্য কিন্তু তারা বিভিন্ন লেখা লিখতে পারেন। সত্যি বলতে কোনো কিছুর মধ্যে মগ্ন না হলে কিন্তু কোনো লেখাই কবিদের হাতের লেখনীতে আসতে পারে না। তাই কবি বলছেন যে আমরা যদি আমাদের মনটা সম্পূর্ণরূপে ছন্দের মধ্যে না নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা পদ্য লিখতে পারবো না। এই কবিতার প্রত্যেকটা লাইন ভীষণ অর্থপূর্ণ। এই কবিতাটার মূল বক্তব্যই হচ্ছে যে আমরা দ্বন্দ্ব, বিভেদ, হিংসা, ঈর্ষা সমস্ত ভুলে গিয়ে পৃথিবীর বিভিন্ন যে সৌন্দর্যগুলো রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য এবং বস্তুগত সৌন্দর্য, সমস্ত কিছুর মধ্যে নিজেদের নিয়োজিত করব। তাহলে নিয়োজিত করতে পারলেই এই পৃথিবীর সঙ্গে আমাদের জীবনটা হয়ে উঠবে সুন্দর এবং সুস্বাস্থ্যময়। এবার দেখো, কবিতার পেছনে প্রশ্নগুলো রয়েছে, তোমরা কবিতাটা ভালো করে পড়বে, সেই সঙ্গে কবিতাটা পুরো মুখস্থ করবে। করার পরে আমি বলে দিচ্ছি যে প্রশ্নগুলো, সেগুলো খাতায় লিখবে। এখানে একের প্রশ্নগুলো সব করবে, ঠিক আছে? আর এই শব্দার্থগুলো মুখস্থ করবে। সেই সঙ্গে না, এগুলো করার দরকার নেই, তোমরা আগে এই প্রশ্নগুলো করো খাতার মধ্যে, দিয়ে আমাকে গ্রুপে লিখে দেখাবে।
আমি দেখব, ঠিক আছে, কে কীরকম লিখেছো সেটাও দেখব। তার আগে তোমাদের প্রথম কাজ হচ্ছে এই কবিতাটা মুখস্থ করা। পুরো কবিতাটা ভালো করে পড়বে 3-4 বার। পড়ার পরে কোথাও কোনো সমস্যা থাকলে বলবে, কোনো শব্দের অর্থ কিংবা কোনো বাক্যের অর্থ। তারপরে এই প্রশ্নগুলো না দেখে খাতা লিখবে আর সেই সঙ্গে শব্দার্থগুলো মুখস্থ করবে। আমার যখন পরবর্তী ক্লাস আছে শনিবার দিন, সেই সময়ে তোমাদের আমি একটা নতুন চ্যাপ্টার ভিডিও করে পাঠাবো।